বেনজিরের একের পর এক অপকর্ম। বান্দরবানে খামার বাড়িতে আটকে রেখে 4 ছাত্রকে নির্যাতন, চাঁদাবাজ বানিয়ে দেয় পুলিশ। শুধু জমি নয়, সরকারি রাস্তা ও সাভানা ইকো রিসোর্টের দখলে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় 22,500 কোটি টাকা লুট। প্রতিমন্ত্রী দায় চাপালেন বায়রার কাঁধে। প্রভাবশালীদের ছত্রছায়ায় লোপাট, বলছেন বিশ্লেষকরা। অনেক কষ্ট করে পানিতে আসি, পায়ের মধ্যে গা হয়ে যায়। উত্তরখানার দক্ষিণ খান যেমনে যায় হিমনে প্রেম জমি না, খালি পানি, খালি ঘেরান খায় পানির তো। বর্ষার আগে রাজধানী দক্ষিণখানে জলাবদ্ধতা, তলিয়েছে 3টি স্কুল। নোংরা পানি পেরিয়েই আসে শিক্ষার্থীরা। ক্ষুব্ধ এলাকাবাসী, আশ্বাস দিয়ে দায় সারলেন জনপ্রতিনিধি। ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু। ব্যাপক কারচুপি করবে বিজেপি, অভিযোগ কংগ্রেসের। গোলমাল বাঁধিয়ে ভোট বানচাল করতে চাইছে কংগ্রেস, পাল্টা জবাব মোদির দলের। সময় সংবাদে সঙ্গে আছি আমি তানভীর হাসান। বহুল আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বান্দরবানের খামার বাড়িতে বেড়াতে গিয়ে 4 স্কুল শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ উঠেছে। মৌ সম্প্রদায়ের ওই ছাত্রদের চাঁদাবাজ আখ্যা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও তুলে দিয়েছিল কেয়ারটেকার। গত বছর ফেব্রুয়ারিতে ঘটনাটি ঘটলেও সম্প্রতি বেনজিরের একের পর এক অপকর্ম বেরিয়ে আসতেই সামনে এলো বিষয়টি। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। সুয়ালোক ইউনিয়নের মাছের পাড়ায় বেনজিরের খামার বাড়ির পাশেই অবস্থিত মৌ আবাসিক উচ্চ বিদ্যালয়। শুক্রবার ছুটির দিনে আবাসিকের 4 জন ছাত্র ম্যানপয়েম রো, তনসিং রো, ইয়ংনং রো ও পেননয়েম রো ঘুরতে ঘুরতে কৌতূহলবশত ঢুকে পড়ে বেনজিরের খামার বাড়িতে। কিছুক্ষণ ঘোরাফেরার পর সেখান থেকে বের হয়ে স্কুলের হোস্টেলে চলে আসে তারা। কিন্তু তার একদিন পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাগানে চাঁদাবাজ প্রবেশ করেছে বলে অভিযোগ করে খামার বাড়ির কেয়ারটেকার। সেই অভিযোগের প্রেক্ষিতে 4 স্কুল ছাত্রকে হোস্টেল থেকে স্থানীয় ক্যাম্পে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে স্কুল শিক্ষকের জিম্মায় ছেড়ে দেয়া হয় এসএসসি পরীক্ষার্থী ওই 4 ছাত্রকে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে গেছিল। ধরে নিয়ে যাওয়ার পরে এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা পরে তাদেরকে নিয়ে আসি। এদিকে বেনজিরের বাগানের নিরাপত্তার স্বার্থে ওই স্কুল শিক্ষার্থীদের আটক করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের। চোর ধরার জন্য ওরা অনেক সময় একটু যাচ্ছিল, ওই যে কি বলে কেয়ারটেকার নিয়োগ ছিল। আমরা সহ গিয়ে দেখি যে তদন্ত করে দেখি যে ওরা ছাত্র, তারপরে ছেড়ে দিচ্ছে। 2023 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য মৌ উচ্চ বিদ্যালয়ের ওই 4 শিক্ষার্থী হোস্টেল ছেড়ে গেলেও বই নিয়ে গেছে বেনজিরের বাগানে ঘুরতে যাওয়া দুঃসহ স্মৃতি। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। অন্য প্রসঙ্গ, দেশের ইতিহাসে বিদেশে কর্মী পাঠানোর সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট লুট করেছে 22,500 কোটি টাকা। অন্যদিকে 1000 কোটি খরচ করে 17,000 মানুষ যেতেই পারেননি মালয়েশিয়ায়। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 3 দশক ধরে লোক পাঠানোর নামে চলছে লোপাট। মার্জিয়া মুমুর রিপোর্ট। মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 31 মে পর্যন্ত দেশটিতে 5,26,676 জন বাংলাদেশি কর্মীকে পাঠানোর অনুমতি দেয়া হয়। কিন্তু বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ছাড়পত্র দেয় প্রায় 4,94,642 জনকে। অজ্ঞাত কারণে বাদ দেয়া হয় 32,000 কর্মীকে। কথা ছিল জনপ্রতি 78,990 টাকা করে দেবেন কর্মীরা। এই খরচের ভেতরে আছে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বীমা, স্মার্ট কার্ড ফি ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ। 15টি খাতের খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এই অবস্থায় তালিকাভুক্ত 4,76,642 জনের কাছ থেকে সিন্ডিকেট করে মালয়েশিয়ার আমিনুর ও দেশের রিক্রুটিং এজেন্সিগুলো হাতিয়ে নেয় নির্ধারিত ফি বাদে গড়ে 5.5 লাখ টাকা করে, যার পরিমাণ দাঁড়ায় প্রায় 22,500 কোটি টাকা। এদিকে 933 কোটি টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 17,000 অনুমতিপ্রাপ্ত কর্মী। করে আমাদেরকে যদি দেয় তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য না। মূলত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বারবার লোপাট হচ্ছে জনগণের কোটি কোটি টাকা। মালয়েশিয়ার এই যে পুরো সিস্টেমটা সফটওয়্যার নিয়ন্ত্রণ করেন
আমিন নামে এক ভদ্রলোক, যিনি মালয়েশিয়ান বাংলাদেশি, তিনি সেখানে আছেন এবং বাংলাদেশে একটি চক্র মিলে তাতে দুই দেশেরই প্রভাবশালী লোকজন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি বলে বাইরে আমাকে তালিকা দেয়নি, এটি ভীষণ দুঃখজনক, কারণ যেই কর্মীরই অ্যাপ্রুভাল হয়েছে তাদের প্রত্যেকের নাম তালিকা বিএমইটির কাছেই আছে, কারণ একজন কর্মীও বিএমইটির বা মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া যেতে পারেনি। এগুলো বলা মানে আসলে নিজেদের দায় এড়ানো। অনিয়মের কথা স্বীকার করে বাইরা মহাসচিব জানান, পুরো প্রক্রিয়ায় ছিল তদারকির অভাব। লোকজন যখন যেতে পারেনি, আমরা তো দায়ভার কিছুটা নিতে হবে। আমরা বলতে আমাদের এজেন্সি 18 সালে যখন বন্ধ করে তখন 52,000 ওয়ার্কার আমাদের যেতে পারেনি। যখনই কোনো ক্রাইসিস আসে, হ্রাস আসে, তখন এই এয়ারলাইন্সগুলো এই সুযোগটা নেয়। ঠিক এই ঘটনা তো তাই ঘটেছে। ডেফিনেটলি এইসব বিষয়গুলো তো বিবেচনা করতে হবে। 31 মে পর্যন্ত কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নিয়োজিত ছিল 101টি রিক্রুটিং এজেন্সি। 2018 সালে মানব পাচার ও 5,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করে মালয়েশিয়া সরকার। এরপর 2022 সালে আবারও শ্রমবাজার খুলে দেয় দেশটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানী উত্তর সিটি কর্পোরেশনের জলাবদ্ধতায় ব্যাহত শিক্ষা কার্যক্রম। নোংরা পানি পেরিয়ে ক্লাসে আসে কোমলমতি শিক্ষার্থীরা। অভিভাবকদের অভিযোগ, এসব দেখভাল করার দায়িত্ব তাদের যেন ঘুমই শেষ হয় না। যদিও জনপ্রতিনিধিরা বরাবরের মতোই আশ্বাস দিয়ে দায় সারলেন। শাহজাহান খানের ক্যামেরায় আল আমিন তুষারের রিপোর্ট। কেউ মায়ের কোলে চড়ে, কেউ গামবুট পরে, আর যার এসবের কিছুই জোটেনি, প্যান্টের কাপড় তুলে নোংরা পানি পেরিয়েই যেতে হচ্ছে শিক্ষার আলো নিতে। উত্তরার দক্ষিণখান এলাকার চালাবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। তথ্য পেয়ে সেখানে ছুটে যায় সময় সংবাদ, আর তাতেই টের পাওয়া যায় এলাকাবাসীর কষ্ট। রাস্তার সংস্কার কাজে যেন কাল হয়েছে তাদের। বৃষ্টি কিংবা প্রখর রোদ, এমন পরিস্থিতি এখানে নিত্য নৈমিত্তিক। উত্তরখান আর দক্ষিণখান যেমনে যাই হিমনে প্রেম জমি না, খালি পানি, খালি গেরান খায় পানির তুন। সপ্তাহে একদিন কি মাসে 2 দিন 3 দিন এরকম ভাবে ক্লাস করাইতে হইতাছে। 5টা প্রতিষ্ঠানে মানুষ আসতে পারতেছে না। এই যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, 400 জনেরও বেশি শিক্ষার্থী ছিলেন সেখানে। এই শিক্ষার্থী কমে এসেছে সেই একটি মাত্র কারণে, এই যোগাযোগ ব্যবস্থা এবং এই যে স্কুলের মাঠের এই জলাবদ্ধতা। সাধারণ যারা রয়েছেন তারা বলছিলেন, যখনই আসলে বৃষ্টি হয় তখন তাদের এই ভোগান্তি আরও তুঙ্গে উঠে যায়। শিক্ষার্থী আর অভিভাবকদের এত বাধা পেরিয়ে একরকম নিরুপায় হয়ে আসতে হচ্ছে স্কুলে। শিশুদের এই হাঁটু পানি পেরিয়ে আসতে প্রায়ই ঘটে নানান দুর্ঘটনা। আমরা অনেক কষ্ট করে পানিতে আসি, পায়ের মধ্যে গা হয়ে যায়, অনেকের মা বাবাই আসতে মানা করে। পিছলা খায় পড়ে গেছি বৃষ্টির দিনটা। আমার বন্ধুরা আমার সাথে আইতা ছিল, একজন ডেনে পড়ে হের পাপটা কাটা গেছিল। শিক্ষার্থীদের উপস্থিতিও একেবারেই তলানিতে, হবেই বানা কেন। নিচতলায় পানি জমে শিক্ষা কার্যক্রম চালানোর সহায় এখন দ্বিতীয় তলার কেবল এই একটি মাত্র কক্ষ। প্রধান শিক্ষক বলছেন, গত কয়েক বছরে এই পরিস্থিতির কারণে তাদের শিক্ষার্থী কমে এখন দাঁড়িয়েছে মাত্র 123-এ। অনুপস্থিত থাকলে তো তার শিক্ষার থেকে আস্তে আস্তে সে ডিটাচড হয়ে যাচ্ছে, সাথে সাথে অভিভাবকেরও চাপ পড়ছে। সরকারের যে নীতি এবং আউটপুটটা আমরা 100% পাচ্ছি না। ক্লাস করার জন্য আমরা নির্ধারিত সময়ে আসা এবং ক্লাস করা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। যদিও স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, আসছে বর্ষা মৌসুমের আগেই যেন এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টা চালাচ্ছেন তারা। যত 2টা মসজিদ 2টা স্কুল আছে, মানুষের চলাচলের ব্যবস্থা করে দিত, পানি সরানোর কোনো জায়গায় ব্যবস্থা নেই। ঈদের আগে রাস্তাটা হবে না, পাইপলাইনটা হয়ে যাবে। দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ঘুম অচিরেই ভাঙবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কে বসছেন দিল্লির মসনদে জানা যাবে আজ। সকাল 8টা থেকে চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আমি যখন এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম তখন বলছিলাম যে এই বুথ ফেরত সমীক্ষার আভাস প্রথম যে 1 ঘন্টার অর্থাৎ পোস্টাল ব্যালটের যে আভাস সেটা কিন্তু সেই আভাসের মতোই হচ্ছে, কিন্তু পরের 1 ঘন্টা অর্থাৎ এখন সকাল
9:45 পরের 45 মিনিট কিন্তু খানিকটা চাপের কেন্দ্রীয় শাসক দল অর্থাৎ বিজেপি এবং এনডিএ শিবিরের। আর খেলাটা এখন এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পৌঁছেছে। আপনি জানেন যে এই গত পরশু থেকেই এই যে বুথ ফেরত সমীক্ষা নিয়ে একটা নজিরবিহীন চাপানোতর চলছিল, সেই দৃশ্যপটটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। এই মুহূর্তে সবশেষ যে খবর সেটি ভারতীয় গণমাধ্যমের কাছে রয়েছে যে এখনো পর্যন্ত জানা গেছে যে 297টি আসনে এনডিএ জোট এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট 207টি আসন এবং অন্যান্যরা 31 আসনে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু হাড্ডাহাড্ডি। পশ্চিমবঙ্গের ছবিটাও 42 আসনের মধ্যে দুটোতে কংগ্রেস এগিয়ে রয়েছে, 20টিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 19টিতে। আপনি জানেন যে এই 28টি রাজ্যের মধ্যে 15টি রাজ্যে কেন্দ্রের শাসক দল বিজেপির খুব শক্তিশালী অবস্থা। তার মধ্যে বলা হয় যে উত্তরপ্রদেশ দখল মানে হচ্ছে দিল্লির মসনদ দখল, 80টি আসন। সেখানে এখনো পর্যন্ত কিন্তু বিজেপি বিরোধী শিবির ইন্ডিয়া জোট প্রায় 40টি আসনের বেশি আসনে এগিয়ে রয়েছে। আর এনডিএ জোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা এগিয়ে রয়েছেন 40টি আসনে। অর্থাৎ উত্তরপ্রদেশের লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে। এখান থেকেই পরিষ্কার যে প্রথম 1 ঘন্টায় পোস্টাল ব্যালট এবং পরের 1 ঘন্টায় ইভিএম, এই 2 ঘন্টায় কিন্তু এই লড়াইটা হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছেছে। যদিও এখনো পর্যন্ত যে প্রকৃত অর্থে কোনো সিদ্ধান্তে আসার এখনো পর্যন্ত কোনো সুযোগ হয়নি। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এবং আগামী 2-2.5 ঘন্টার মধ্যে ছবিটা আরো পরিষ্কার হবে। তবে এখনো যা ফলাফলের ট্রেন্ড তাতে কিন্তু এনডিএ, বিজেপি শাসিত এনডিএ খানিকটা এগিয়ে রয়েছে। তো তার পেছনে চলছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তো এই ছিল আমার কাছে প্রথম 2 ঘন্টায় 18তম জাতীয় লোকসভা নির্বাচনের ভোট গণনার আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ দফায় ভোটকাল। আজ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। দেশে 23টি জেলার 55টি উপজেলায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে আজ। এর মধ্যে 2টিতে ইভিএম ও বাকিগুলোতে হবে ব্যালট পেপারে। আনসার সদস্যদের বুঝিয়ে দেওয়া হচ্ছে দায়িত্ব। এছাড়াও নিরাপত্তায় উপজেলাগুলোতে মোতায়েন থাকবে 175 প্লাটুন বিজিবি। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ উপলক্ষে নতুন করে সাজছে বিপণী বিতান। ঈদ উল ফিতরের মতো জাঁকজমক না হলেও উৎসবের আমেজে কমতি নেই। আনন্দ বাড়িয়ে দিতে ক্রেতাদের জন্য বিকাশের ক্যাশব্যাক অফার সহ বিভিন্ন পোশাকে 70% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে নামি দামি ব্র্যান্ডগুলো। বিপণী বিতানগুলোতে লেগেছে ঈদ উল আজহার আমেজ। রাজধানীতে পোশাক কেনাকাটায় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। পাঞ্জাবি, 3 পিস, টি শার্টের চাহিদা বেশি, দাম ও মানেও আছে স্বস্তি। এক্সক্লুসিভলি যে প্রোডাক্টগুলো থাকে একটু আগে কিনতে পারলে ভালো। ডিসকাউন্ট চলছে তো বেশ ভালো, অফার চলছে। নামি দামি ব্র্যান্ডগুলো 20 থেকে 70% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে। আর বিকাশের মাধ্যমে পেমেন্টে আছে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি অল প্রোডাক্টের উপর 20% এবং নির্দিষ্ট কিছু পোশাকের উপরে 50%, 30%। বিকাশের পক্ষ থেকে কাস্টমার প্রতিদিন একবার পারচেস করলে 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। এই ক্যাম্পেইন চলাকালীন পর্যন্ত সে সর্বোচ্চ 300 টাকা পাবে, প্রতিদিন 200 টাকা পর্যন্ত পাবে। ঈদের অল্প কয়েকদিন বাকি থাকলেও এখনো ক্রেতা সমাগম কম বলছেন বিক্রেতারা। কটনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অল ওভার নতুন নতুন অনেক প্রোডাক্ট আমাদের বিভিন্ন আউটলেটে রয়েছে। ক্রেতা আশা রাখছি ঈদের আগে আর একটু ভালো পাবো। পাঞ্জাবির জন্য ব্র্যান্ড ভেদে গুনতে হচ্ছে 1200 থেকে 3500 টাকা পর্যন্ত। শাড়ি ডিজাইন ভেদে 1000 থেকে 12000 পর্যন্ত। ছোটদের পোশাকের দাম রয়েছে 500 থেকে 2500 টাকা পর্যন্ত। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় দিনে বিক্রি হচ্ছে রেলের ঈদ যাত্রার 14 জুনের টিকিট। একটি ঈদ স্পেশাল সহ পশ্চিমাঞ্চলে 20টি ট্রেনের 16,500 টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট পড়েছে 1,80,00,000 বার। সকালের শিফটেও মুক্ত হয় পশ্চিমাঞ্চলের টিকিট। দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। 2 শিফটে আজ 2টি ঈদ স্পেশাল সহ 43টি ট্রেনের মোট 32,500 টিকিট বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত অনলাইনে কোনো বিড়ম্বনা ছাড়াই টিকিট কাটছেন যাত্রীরা। এবার গত বছরের তুলনায় টিকিটের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার।
9টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য সে অনুযায়ী পশ্চিমাঞ্চলের টোটাল 13,300 টিকিটের মতো বিক্রি হয়েছে। আর এবার এই জায়গাটা আপনি জানেন যে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার কাজে চলমান রয়েছে। যত টিকিট আছে আপনার আমাদের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে মিলিয়ে প্রায় 33,500 টিকিট আমরা বিক্রি করব এবং সবগুলো টিকিটই অনলাইনে বিক্রি হবে। আমাদের এবার এই যাত্রায় যে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে এর বাইরেও দুটি ঈদ স্পেশাল চলাচল করবে, একটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, আরেকটি জয়দেবপুর থেকে পার্বতীপুর অভিমুখী ঈদ স্পেশাল 15। চলতি অর্থ বছরের শেষ মুহূর্তে ঈদের টানা বন্ধ তৈরি পোশাক খাতে 50 বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্য থেকে অন্তত 5 বিলিয়ন মার্কিন ডলার পিছিয়ে রয়েছে। এই অবস্থায় সময়মতো বিদেশি বায়ারদের কাছে পণ্য পৌঁছাতে বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড সহ 7টি সংস্থার কাছে 7 ধরনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আর কয়েকদিন পরে শুরু হবে ঈদের দীর্ঘ বন্ধ। পবিত্র ঈদুল আজহায় দেশের অধিকাংশ গার্মেন্টস শ্রমিক 10 থেকে 15 দিন পর্যন্ত ছুটি ভোগ করেন। তাই ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই বিদেশি বায়ারদের কাছে পণ্য পৌঁছাতে তোড়জোড় চলছে দেশের প্রতিটি গার্মেন্টস কারখানায়। চলতি অর্থ বছরে 50 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে দীর্ঘ বন্ধ বড় বাধা হতে পারে। পোর্ট, কাস্টমস, অবডকগুলো বিশেষ করে এগুলো ব্যক্তি মালিকানাধীন। ওরা যদি সবকিছু যদি ব্যক্তি বিশেষের মতো যদি বন্ধ, যদি 10 দিন বন্ধ রাখে আমাদের ফ্যাক্টরিগুলোর মতো বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর মতো যদি বন্ধ রাখে তাহলে কিন্তু আমরা এক্সপোর্টটা করতে পারবো না। এই অবস্থায় ঈদের বন্ধে বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম কাস্টম হাউস সচল রাখতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। আর জাহাজ চলাচল সচল রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পাশাপাশি অফডক মালিকদের সংগঠন বিগডা এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোতেও চিঠি দিয়েছে বিজিএমইএ। যাদের উপর আমরা ডিপেন্ডেন্ট ইম্পোর্ট এবং এক্সপোর্ট, সেই জন্য সবাইকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি আমাদের এই সমস্যার কারণে আমরা যেন কোনো অবস্থাতে সরকারি ছুটি যেটা 3 দিন হয় সেটা যেন 3 দিনের পরিবর্তে অল্টারনেটিভ ওয়েতে তারা যেন চালু রাখে। এদিকে বিজিএমইএর দাবি অনুযায়ী ঈদের দিন ছাড়া বাকি বন্ধের দিনগুলোতে কাস্টম হাউস সহ বেসরকারি অফডক চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। আর কাস্টম হাউসের নির্দেশনা পেলে অফডকগুলো ঈদের বন্ধে সচল থাকবে বলে জানিয়েছেন বিগডা মুখপাত্র। সকল অফডকগুলোতে কর্মরত যারা আছেন তাদের মধ্য থেকে এবং অন্যান্য দপ্তরে যারা অন্যান্য সেকশনে যারা কর্মরত আছেন তাদের মধ্য থেকে মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের একটা অফিস আদেশ করা হবে যাতে 24/7 আমদানি রপ্তানি কার্যক্রম সচল থাকে। ঈদের একটা দিন ব্যতীত বাকি আগের পরের দিনগুলো বিজিএমইএর অনুরোধে এবং আমরা অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান আছে সংশ্লিষ্ট যেমন চট্টগ্রাম বন্দর কাস্টম হাউস তাদের সাথে মিল রেখে আমরা আমাদের কাজ খোলা রাখব। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে কারখানা রয়েছে 464টি। ঢাকায় 33 লাখ এবং চট্টগ্রামে 11 লাখ শ্রমিক সরাসরি গার্মেন্টস কারখানায় কাজ করছে। এছাড়া দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানায় আরও অন্তত 4 লাখ শ্রমিক রয়েছে। কাঁচামাল আমদানি থেকে শুরু করে তৈরি পোশাক বিদেশে রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 21টি অফডক। কোনো কারণে এই অফডক বন্ধ হলে বিপর্যয়ের কবলে পড়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই ঈদের বন্ধের সময় গার্মেন্টস সেক্টরকে সচল রাখতে এই অফডকগুলো চালু রাখার আহ্বান জানিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেনজিরের একের পর এক অপকর্ম, বান্দরবানে খামারের বাড়িতে আটকে রেখে 4 ছাত্রকে নির্যাতন, চাঁদাবাজ বানিয়ে দেয় পুলিশ, শুধু জমি নয় সরকারি রাস্তা ও সাভানা ইকো রিসোর্টের দখলে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় 22,500 কোটি টাকা লুট, প্রতিমন্ত্রী দায় চাপালেন বায়রার কাঁধে, প্রভাবশালীদের ছত্রছায়ায় লোপাট বলছেন বিশ্লেষকরা। এই ছিল সময় সংবাদে। এই সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদ। তারপরে আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।